এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is AGT Live 24/7। যদি লড়াইয়া ময়দানে নামানো যায়, সংগ্রামে সামিল করা যায়, মানুষকে যদি বোঝানো যায়, মানুষ সেই আজকেও নয়া ফেসিবাদী যে চেহারাটা, তার আগলি ঘৃণ্য যে চেহারাটা মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করছে সারা ভারতবর্ষে বিজেপির নেতৃত্বে, আরএসএস এর নিয়ন্ত্রণে। আমাদের রাজ্য ত্রিপুরাতে ছোট্ট রাজ্য হতে পারে, 40-42 লক্ষ মানুষ হতে পারে, বিজেপি শাসিত রাজ্য, পরীক্ষাগার হিসাবে আমরা অনেক আগে এটা উল্লেখ করার চেষ্টা করেছিলাম যে সারা ভারতবর্ষের বুকে এই ফেসিবাদী কায়দা স্থাপন করার জন্য গণতন্ত্রকে সংহার করে, ভোটকে প্রহসনে পরিণত করে, একদলীয় স্বৈরশাসন কায়েম করে গোটা ভারতবর্ষের বুকে তারা কি করে তাদের নিজেদের যে স্বার্থ শক্তি তাকে তারা প্রতিষ্ঠিত করতে পারে, তার জন্য এটা পরীক্ষাগার হিসেবে তারা ব্যবহার করছে। এবং সেদিক থেকে ত্রিপুরা আক্রান্ত হচ্ছে আমরা অনেক আগে থেকে, গত 7 বছর 7.5 বছর যাবত। এই যে পরিস্থিতিটা আজকে চলছে, এটা তো শুধু আলোচনার জন্য আলোচনা না। আমরা কেন আলোচনা করছি? জরুরি অবস্থার বিরুদ্ধে প্রকাশ্যে বৃহত্তর আন্দোলন করা যায়নি। আন্দোলনটা দমন করার জন্য জরুরি অবস্থা। মানুষ ফুটছিল, সুযোগ পেয়েছে, পরাস্ত করেছে। আমাদের এখানে আমরা যেটা চাইছি, সব জায়গায় যে আমরা সমানভাবে সে আন্দোলন করতে পারছি ঘটনা তা না। আমাদের রাজ্য কমিটির মিটিং 2 দিন ধরে হয়েছে, চেষ্টা করছে আমাদের কমরেডরা, কিন্তু প্রত্যাশা মতো সব জায়গায় লোক জমায়েত করে যাচ্ছে। আবার চাইলেই সব জায়গায় আমরা এই প্রোগ্রাম করতে পারছি ঘটনা তা না। এবং ইদানিং লক্ষ্য করছেন এই কিছু কিছু ক্ষেত্রে আমাদের যে নড়াচড়া শুরু হয়েছে, এটাই সহ্য করতে পারছে না। গত 1 মাস 1.5 মাসের মধ্যে একটার পর একটা জায়গায় এই বিজেপি তারা আক্রমণ কেন্দ্রীভূত করছে। আমাদের অনেকের ধারণা হয়েছিল আক্রমণ যখন আস্তে আস্তে কমছে, বোধহয় আর তারা আক্রমণ করবে না, তাদের বোধোদয় হয়েছে, আমরা বোধহয় এখন যা চাই তাই বোধহয় আমরা করতে পারবো। কিন্তু আমরা সতর্ক করার চেষ্টা করেছিলাম, এটা সাময়িক, লক্ষ্য রাখুন, নজর রাখুন, সুযোগটা কাজে লাগিয়ে আমাদের অগ্রসর হওয়ার চেষ্টা করতে হবে। এবং দেখা গেল এই যে পূর্বানুমান, এটা কিন্তু আস্তে আস্তে বাস্তবায়িত হচ্ছে। আগামী দিনে এটা আরো বাড়তে পারে, কিন্তু বাড়বো বলে কি আমরা হাত গুটিয়ে নেব? তাহলে পরে আমাদের সমস্যার সমাধান কি করে হবে? এই জায়গায় দাঁড়িয়ে এটা শাসক দলের শক্তির লক্ষণ না, এটা দুর্বলতা। জনগণের উপর আস্থা হারিয়ে জনগণ যখন সরকারের জনবিরোধী ভূমিকার বিরুদ্ধে একটু একটু মুখ খোলার চেষ্টা করছে, নামে বেনামে পোস্টার দিচ্ছে, এখানে সেখানে 2-একটা প্রচারপত্র বিলি করছে, এখানে সেখানে একটা অবস্থান করছে, ডেপুটেশন দিচ্ছে, এতেই তাদের ভুরু কুচকে যাচ্ছে, হৃদকম্প শুরু হয়েছে। বলছে কোনো মতেই এটা সহ্য করা যাবে না, এটা শক্তি না, এটা দুর্বলতা, জনগণের উপর আস্থাহীনতা। এদিক থেকে তারা আক্রমণ করছে। কাজে এরকম একটা জায়গায় আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে প্রত্যাঘাত আনতে পারি, প্রত্যাঘাত মানে আমরা লাঠি সোটা বন্দুক গুলা নিয়ে তো আমরা যাওয়ার কথা বলছি না, মানুষকে সমবেত করবো। যতই আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করুক, এটার বিরুদ্ধে গিয়ে আরো বেশি জনগণের সঙ্গেই আমাদের সম্পর্কটা নিবিড় করতে হবে, বোঝাতে হবে। 10 জনকে বোঝানোর পরে প্রথম থেকে 2 জন বেরোবে, আস্তে আস্তে 3 হবে, 5 হবে, 7 হবে, 10কে বের করতে পারলাম না, কোনো জায়গায় প্রত্যাশার চাইতেও বেশি লোক হবে। এটা যত জনগণকে আমরা সমাবেত করতে পারবো, তাদের মধ্যে যে ক্ষোভটা, এই ক্ষোভটাকে সংহত করতে পারবো, এই সরকারের বিরুদ্ধে আমরা মানুষের মধ্যে একটা নিবিড় সম্পর্ক গড়ে তুলে তাকে কুণ্ঠাসা করার যে সংগ্রামটা, এই সংগ্রামটাকে আরো ব্যাপকতর আমরা করতে পারবো। ততই এদেরকে কিন্তু এই অত্যাচারী যে জমানাটা তারা স্থায়ীভাবে চাপিয়ে রাখার দুঃস্বপ্ন দেখছেন, যদিও তারাও বুঝতে পারছেন এটা স্থায়ীভাবে চাপিয়ে রাখা সম্ভব না, ইতিহাস একথা বলে না। কাজে এটাকে কিন্তু পরাস্ত করে আমরা আমাদের লক্ষ্যে কিন্তু এগিয়ে যেতে পারবো। কাজে আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে এটা, যে এই অভিজ্ঞতা এগুলি তৈরি করার কথা না, এগুলি ঘটনা। সেই ঘটনার নির্যাস নিয়ে আজকের পরিস্থিতিতে যা চলছে সারা ভারতবর্ষে এবং ত্রিপুরায়, ভারতবর্ষের ক্ষেত্রে আমরা বলছি কি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তার একক শক্তি বাড়াতে হবে, জনগণের মধ্যে যেতে হবে, কৃষক এবং শ্রমিকদেরকে, তারা হচ্ছে মূল শক্তি, শ্রেণী সংগ্রাম সংগঠিত করতে হবে তাদের মধ্যে।
এর মধ্য থেকে আমাদের পার্টির শক্তি বাড়াতে হবে, একক শক্তি বাড়াতে হবে, যুবকদের মধ্যে শক্তি বাড়াতে হবে, মহিলাদের মধ্যে শক্তি বাড়াতে হবে, উপজাতি তফসিলি ওবিসি সংখ্যালঘু তাদের মধ্যে শক্তি বাড়াতে হবে। শুধু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি না, বামফ্রন্ট তার মধ্যে ঐক্যটাকে সংহত করতে হবে এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পাশাপাশি বামফ্রন্টকে ভিত্তি করে আমরা কি করে সারা ভারতবর্ষের মধ্যে আমরা এই বাম ঐক্যটাকে আরো প্রসারিত করে মানুষকে আকৃষ্ট করতে পারি সেদিকে আমাদের নজর দিতে হবে। এর পাশাপাশি যেটা বলা হচ্ছে বাম গণতান্ত্রিক শক্তি, অর্থাৎ বামপন্থী রাজনৈতিক দল, বামপন্থী রাজনৈতিক দলগুলোর যে গণতান্ত্রিক সংগঠনগুলো আছে, ছাত্র যুব নারী থেকে আরম্ভ করে নানা সংগঠন, এই সবাইকে একসাথে নিয়ে একটা মঞ্চ তৈরি করে, যেটাকে আমরা বলছি বাম গণতান্ত্রিক মঞ্চ, তার একটা বিকল্প কর্মসূচি আছে। আমাদের পার্টি কংগ্রেসের যে রেজলিউশন আমরা পাস করেছি এবারকার, তাতে বাম গণতান্ত্রিক ফ্রন্টের পপুলার কোন ইস্যুগুলিকে সামনে রেখে এই মঞ্চটা তৈরি করার মধ্য দিয়ে আন্দোলন সংগঠিত করব সেটা এখানে উল্লেখ করা আছে। কাজে শুধু মঞ্চ তৈরি করলে হবে না, একটু ভিত্তি করে লড়াই সংগঠিত করতে হবে। এবং এরপরে যেটা বলা হচ্ছে যে ধর্মনিরপেক্ষ বুর্জোয়া যে রাজনৈতিক দলগুলো আছে, এটা মানে ইন্ডিয়া ব্লক আছে, লোকসভা পর্যন্ত ঠিক আছে, তারপরে দেখা যাচ্ছে তার কোনো কাজকর্ম নাই, মানুষ প্রশ্ন তুলছে, আমাদের পার্টির ভেতরে প্রশ্ন উঠছে। আমরা পরিষ্কারভাবে আমাদের পার্টির রেজলিউশনে সেটা বলার চেষ্টা করেছি পার্লামেন্টের ভেতরে, সেখানে এই যে ইন্ডিয়া ব্লক, সেই ব্লক ঐক্যবদ্ধভাবে বিজেপি কোণঠাসা করার ক্ষেত্রে তার জনগণিত নীতির বিরুদ্ধে সেখানে আমরা ভূমিকা নেওয়ার চেষ্টা করব একসাথে মিলে। বাইরে ইন্ডিয়া ব্লক আমরা জনগণের যে ইস্যুগুলো নিয়ে মুভমেন্ট করার চেষ্টা করছি অর্থনৈতিক দাবি দেওয়ার প্রশ্নে, ইন্ডিয়া ব্লক যদি একসাথে মিলে আমাদের সাথে আন্দোলন করতে চায়, কেন আমরা তাদের সাথে যাব না? অথবা ইন্ডিয়া ব্লকে কোনো কোনো বুর্জোয়া রাজনৈতিক দল ইন্ডিয়া ব্লক আসছে না বলে তারা নিজেরা বসে না থেকে তারা বামপন্থীদের সঙ্গে মিলে, বাম গণতান্ত্রিক শক্তির সাথে মিলে তারা আন্দোলন করতে চায়। এই ভারতবর্ষের মধ্যে এই বেশিরভাগই চেহারাটা মাথা চারা দিচ্ছে ঘটনাটা না, পৃথিবীর বিভিন্ন দেশে এটা হচ্ছে, ইউরোপে যেমন হচ্ছে, লাতিন আফ্রিকার কোনো কোনো জায়গায় হচ্ছে, অন্যান্য জায়গায় কিছু কিছু জায়গায় এগুলো কিন্তু মাথা চারা দিয়ে ওঠার চেষ্টা করছে। সেটা কি গণতন্ত্রের বাহ্যিক যে ধাঁচাটা, এটাকে রক্ষা করো, কিন্তু প্রকৃত অর্থে যে গণতন্ত্র তাকে সংহার করো। এই পদ্ধতিতে তারা অগ্রসর হচ্ছে। অর্থনৈতিক সংকট বাড়ছে, টাকার দাম কমছে, জিনিসের দাম বাড়ছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, মানুষের আয় উপার্জন নাই, বেকার সমস্যা বাড়ছে, বেসরকারীকরণ হচ্ছে, শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত ব্যাপার। কাজেই এরকম একটা জায়গায় দেশি বিদেশি যে বড় বড় পুঁজিপতিরা তারা শিল্প বাণিজ্য থেকে শুরু করে কৃষির ভেতর পর্যন্ত ঢোকার চেষ্টা করছে, সমস্ত জিনিসটাই নয়া ফেসিবাদী ভাবনা নিয়ে একের পর এক যেভাবে পদক্ষেপ নিয়ে বর্তমান যে বিজেপি সরকারটা অগ্রসর চেষ্টা করছে, তারা ভারতবর্ষের মধ্যে একটা অন্য ধরনের পরিমণ্ডল তৈরি করবার চেষ্টা করছে। আমাদের রাজ্যে যেটা আমার আগে যারা বলেছেন তারা উল্লেখ করার চেষ্টা করেছেন, আপনারা জানেন আমাদের রাজ্যে ওই ইন্দিরা গান্ধীর জরুরি জেনারেল সিটের ক্যান্ডিডেট, রিজার্ভের দশরথ ক্যান্ডিডেট, আমি তার ইলেকশন এজেন্ট ছিলাম, তখন কিন্তু পুলিশ আমাকে ধরার চেষ্টা করছে। যাই হোক, এখানে ভোটার স্লিপ দেওয়ার লোক নাই। ভোটের আগের দিন রাত 8টা থেকে 11টা পর্যন্ত সাধনা মাসিমা হাতে হারিকেন নিয়ে, বিরোধা দাস, এখনো তার নাম আমার মনে আছে, সাধনা মুসলিমান নারী সমিতির তার এলাকার যে ছোট্ট টিম তার মধ্যে অন্যতম সদস্য, তারা বাড়িতে গিয়ে গিয়ে এই ভোটার স্লিপ দিচ্ছেন। কিন্তু যাই হোক, ফল তো ভালো হলো না। নৃপেন চক্রবর্তী হান্না প্রায় মানে তার জামানতই জব্দ হয়ে যাওয়ার মতো। হঠাৎ করে সচিন সিং আসলেন, বাড়ি বাড়ি যেতে আরম্ভ করলেন। তো আগরতলার কয়েকটা জায়গায় সেই থেকে শুরু হলো প্রার্থীর বাড়িতে যাওয়া, নিজের সমস্যা তৈরি করে দিয়ে গেল। সেই ভদ্রলোক সেখানে ব্যাপক ভোটের ব্যবধানে জয়যুক্ত হলেন। আমরা তো মন্ডল একটু খারাপ, কিন্তু দেশের খবর সংগ্রহ যখন হলো, তাতে যখন দেখলাম ইন্দিরা গান্ধী পরাস্ত হলো, মোটামুটি এটা আমাদের এখানে যে ঘাটা তৈরি হয়েছিল এটা অনেকটা মলম লাগানোর মতো, এটা অন্য পরিস্থিতি। তাহলে এখান থেকে আমি যে কথাটা বলার চেষ্টা করছি যে মানুষই পরিবর্তন করতে পারে, অত্যাচারীরা দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না, স্বৈরাচারী শক্তি দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। মানুষের মধ্যে যে ক্রোধ, ক্ষোভ, ঘৃণা, তা যদি সংগত হয় এবং একটা উপযুক্ত সময় যদি তার প্রতিফলন ঘটবার সুযোগ মানুষের সামনে আসে,
মানুষ যদি সেই সুযোগটা কাজে লাগাতে পারে তাহলে অত্যাচারীদেরকে ক্ষমতাচ্যুত করে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন শক্তিকে, সেখানে জনস্বার্থবাহী শক্তিকে ক্ষমতায় বসানো যায়। এটা এই ৭৭-এর সাধারণ লোকসভা নির্বাচনের অভিজ্ঞতার মধ্য দিয়ে কিন্তু প্রতিপন্ন হয়েছে। কাজে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের দেশের যে পরিস্থিতি চলছে, 11 বছর আরএসএস এর নেতৃত্ব এবং নিয়ন্ত্রণে প্রধানত বিজেপি দলের যে সরকার ভারতবর্ষে চলছে, ধীরে ধীরে প্রথম থেকেই তারা গণতন্ত্রকে ধ্বংস করতে শুরু করছেন, একথা বলছি না। ধীরে ধীরে আক্রমণ করতে 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 এমন একটা জায়গায় তারা 11 মাসের ব্যবধানে ভারতবর্ষকে নিয়ে এসছে যে একটা জরুরি অবস্থার সময়ে যে যে ব্যবস্থাগুলি ইন্দিরা গান্ধী গ্রহণ করেছিলেন, এগুলো জরুরি অবস্থা আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করে আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিজেপি সরকার পর্যায়ক্রমে সেই জিনিসগুলি কিন্তু তারা কার্যকরী করার চেষ্টা করছে। নির্বাচন, ইলেকশন কমিশন বগলদাবা করেছে, আমি ব্যাখ্যা করে সময় নিচ্ছি না, এগুলো আপনারা জানেন। বিচার ব্যবস্থা, জুডিশিয়ারি, এটাকে বগলদাবা করার চেষ্টা করছে, বহুল অংশে নিয়ন্ত্রণে নিয়ে এসছে। ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র হাত ধরাধরি করে চলবে। আমাদের সংবিধানের মুখপদ্মের মধ্যে যেটা উল্লেখিত, এটাকে ধ্বংস করে দিচ্ছে। ধর্মের কথা বলে, বর্ণের কথা বলে বিভাজন তৈরি করছে। সংসদীয় যে ব্যবস্থা, পার্লামেন্টের যে সিস্টেম, সংখ্যার বিরোধীরা আছে কিন্তু অনেকটা অস্তিত্বহীন। শাসক বিজেপি এবং তাদের যারা সঙ্গে আছে তারা তাদেরকে সেখানে মুখ খুলতেই দিচ্ছে না। আইন পাস করার জন্য, বিল পাস করার জন্য হিসাব করে কতজনকে এই সংসদের বাইরে রাখলে পরে এটা করা যাবে, তাদেরকেই সংসদ থেকে বের করে দিয়ে তারা সেই আইন পাস করে নিচ্ছে। এগুলো আপনারা জানেন। এগুলো কিসের লক্ষণ? এটাকেই আমরা আমাদের পার্টি, তার যে 24তম পার্টি কংগ্রেস, তাতে পলিটিক্যাল রেজলিউশন তা ব্যাখ্যা করতে গিয়ে সেখানে বলা হয়েছে এই যে ট্রেন্ডগুলো, এটাই হচ্ছে নয়া ফেসিবাদী যে ধরনটা, ফেসিবাদের মৌলিক তার যে ভিত্তিটা, তার যে দর্শনটা, তার মধ্যে মৌলিক কোনো পরিবর্তন ঘটেছে মনে করার কারণে যেখান থেকে ফেসিবাদের উত্থান, তার বিশ্লেষণ করতে গিয়ে ডিমিত্র তিনি অনেক আগে বলে গেছেন যে এটা হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থার যে সমস্যার সংকট, তার উচ্চতর পর্যায়ের সাম্রাজ্যবাদ, এরাও যখন সমস্যার সমাধান করতে পারছে না, তখন মানুষকে তার আন্দোলন সংগ্রাম দাবি রাখার জন্য এবং তাদের মুনাফার পাহাড়কে পর্বতে পরিণত করার জন্য সবচেয়ে ঘৃণ্যতম যে চেহারাটা তারা নেয়, এটি হচ্ছে ফেসিবাদী চেহারা। স্বাধীনতা লাভের পর ভারতবর্ষের বুকে এ যাবৎ 3বার জরুরি অবস্থা জারি করা হয়েছিল। প্রথম যেটা 1962 সাল, ভারত এবং চীনের রাষ্ট্রীয় সীমানা নিয়ে বিরোধ। এই বিরোধ থেকে দুই রাষ্ট্রের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। এই প্রেক্ষাপটে জরুরি অবস্থা জারি করা হয়েছিল এবং এটা প্রায় 4 বছর কন্টিনিউ করেছে, যে কোনো কারণেই হোক। যদিও সীমানা নিয়ে বিরোধ যে স্বল্পকালীন যে যুদ্ধ, এটা মানে একটা সময় গিয়ে স্থিমিত হয়ে গেছিল, বন্ধ হয়ে গেছিল উভয় পক্ষ আলোচনা করে, কিন্তু জরুরি অবস্থাটা কন্টিনিউ করেছিল। দ্বিতীয় যেটা 1971 সাল, পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ। এটা প্রকৃতপক্ষে
পাকিস্তানের অভ্যন্তরে গণতন্ত্রের পক্ষে যে লড়াই, এটা মূলত তৎকালীন পূর্ব পাকিস্তান, অধুনা বাংলাদেশ, সেই লড়াইটাকে সামনে রেখে ভাষাকে ভিত্তি করে শুরু হয়েছিল। এবং সেই সময়ে ভারত সরকার নীতিগতভাবে পূর্ব বাংলার জনগণের স্বাধীন বাংলার স্লোগানকে সামনে রেখে বিকল্প রাষ্ট্র গঠনের যে লড়াইটা, তাকে নৈতিকভাবে সমর্থন করেছিল এবং ধীরে ধীরে সেখানে যুদ্ধকেও মদত দেওয়ার ক্ষেত্রে ভূমিকা নিয়েছিল। যদিও তার জন্য সেদিন চাপ দিতে হয়েছে ভারতবর্ষের ভেতর থেকেও। আমার এখনো মনে আছে, আমরা তখন কলেজে পড়াশোনা করি, আগরতলা সহ ত্রিপুরায় কেন ইন্দিরা গান্ধীর সরকার বাংলাদেশের এই মুক্তিযুদ্ধকে সমর্থন করে মাঠে নামছে না, তার জন্য তার উপর আমরা চাপ সৃষ্টি করার জন্য মিছিল, মিটিং, সমাবেশ ইত্যাদি সংগঠিত করেছিলাম এবং ছাত্রর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছিল। আমি ত্রিপুরার কথা বলছি। সেই সময় জরুরি অবস্থা, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী, বেশি দিন চলেনি। ৭১-এর শেষের দিকে, সম্ভবত নভেম্বরে, এবং ৭২-এ গিয়ে এটা মার্চে এটা প্রত্যারিত হয়। কাজে এই দুটো ক্ষেত্রে যেটা অভিজ্ঞতা, সেটা বাইরে থেকে আমাদের দেশের ভেতরে সমস্যা তৈরি করার প্রশ্নের সাথে এই জরুরি অবস্থা জারি একটা বিষয় ছিল, তার প্রাসঙ্গিকতাকে অস্বীকার করার কিন্তু কোনো সুযোগ নাই। কিন্তু ৭৫-এর ২৫শে জুন মধ্যরাত্রিতে যে জরুরি অবস্থা, তাতে ক্যাটাগরিক্যালি যেটা বলা হয়েছে ইন্টারনাল ইমার্জেন্সি, সেটা ৭৫-এর ২৫শে জুন মধ্যরাত্রিতে সম্ভবত ১২টা ৫ হবে, এবং ৭৭-এর ২১শে মার্চ এই জরুরি অবস্থা শেষ পর্যন্ত প্রত্যাহারিত হয়। ত্রিপুরা একটা সম্পূর্ণ ব্যতিক্রমী একটা অবস্থা আমাদের লড়াই করতে হচ্ছে। পশ্চিমবাংলা করছে, কিন্তু ত্রিপুরার মতো না, তাদের পরিস্থিতিটা আলাদা, কিন্তু সেখানেও একটা স্বৈরাচারী কায়দায় আক্রমণ সংগঠিত করছে। কাজেই আমরা যে লড়াইটা এখানে লড়ছি, এটা শুধু ত্রিপুরার ৪২ লক্ষ মানুষের জন্য লড়ছি না, গোটা ভারতবর্ষে এই ফেসিবাদী ভাবনা নিয়ে, এই স্বৈরাচারী শক্তি একদলীয় শাসন কায়েম করার লক্ষ্য নিয়ে, বিরোধীদের স্তব্ধ করে দেওয়ার বাসনা নিয়ে যে ধারায় অগ্রসর হওয়ার চেষ্টা করছে, তার বিরুদ্ধে যে লড়াইটা আমরা সারা দেশে সংগঠিত করতে চাইছি, ব্যাপকতর করতে চাইছি, ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে এই লড়াইটা গত ৬ বছর ৭ বছর যাবত করছি। আগামী দিনে এটাকে আরো ব্যাপকতর করার জন্য যত আঘাতই আসুক, তাকে মোকাবেলা করে আমাদের এগিয়ে যাওয়ার জন্য আজকের দিনে শপথ কিন্তু নিতে হবে। তা না হলে এটা একটা আনুষ্ঠানিক ব্যাপার হবে, এটা যেটা উদযাপন। আমাদের অনুষ্ঠান কিন্তু উদযাপন না, আমাদের অনুষ্ঠান হচ্ছে অভিজ্ঞতার নিরিখে বর্তমান পরিস্থিতিতে দৃঢ়তা নিয়ে, বলিষ্ঠতা নিয়ে, সামনের দিনের কাজ সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে একটা সুদৃঢ় অবস্থান থেকে আমরা বেরিয়ে যাব, মানুষের মধ্যে সেখানে ঝাঁপিয়ে পড়বো, একটা নতুন ধারা এই আন্দোলনটাকে আমরা গড়ে তোলার চেষ্টা করব। এই দৃষ্টিভঙ্গি নিয়েই আজকে আমাদের এই সভা। কাজেই আমি অনেকক্ষণ সময় নিয়ে কথা বললাম, হ্যাঁ, আপনারা শুনলেন, তার জন্য আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আমাদের পার্টির সম্পাদক কমরেড